নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অনুপ রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিজেপি দল। নির্বাচনের ঢাকে কাঠি না পড়লেও দলীয় কর্মী সমর্থকদের ময়দানে নামার প্রস্তুতি চালাচ্ছে শাসক দল, যার অঙ্গ হিসাবে মণ্ডলের অন্তর্গত বিলাসপুর 4 নম্বর বুথের উদ্যোগে পেচারডহর স্কুল মাঠে অনুষ্ঠিত হল বিজেপি কর্মী সম্মেলন। পশুপালন সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি নীলকান্ত সিদ্ধান্ত এবং ঊনকোটি জেলা সভাপতি অমলেন্দু দাস। সম্মেলন কয়েক শতাধিক দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। হীরের গহনার বার্ষিক প্রদর্শনী হিসেবে 2022 সালে সূচনা হয়েছিল গ্লিটোরিয়া উৎসবের, আর এবার থেকে দ্বিতীয় সংস্করণের সূচনা হলো গ্লিটোরিয়া এক্সক্লুসিভ ডায়মন্ড ফেস্টিভ্যালের। আগামী 18 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। প্রদর্শনীতে গ্রাহকরা ক্রয় করতে পারবেন হীরের এক্সক্লুসিভ কালেকশন। তাছাড়া রয়েছে নানান উপহার। রবিবার এক ফ্যাশন শো দিয়ে গ্লিটোরিয়ার প্রদর্শিত হীরের গহনা বিক্রির সূচনা করলেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের এমডি রূপক সাহা। বর্তমান সময়ে গোটা দেশে এবং রাজ্যে বিজ্ঞান শিক্ষার উপর আনা হয়েছে পরিকল্পিত আক্রমণ। এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হতে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ, ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ, ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবাদ সমিতি ত্রিপুরা আয়োজন করলো এক আলোচনা। ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে এই আলোচনা চক্রে অংশ নিয়েছেন প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা। আগামী দিনে একত্রে কাজ করার এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। জনজাতিদের বিভিন্ন সমস্যার সমাধানে গড়ে উঠেছিল জয়েন্ট অ্যাকশন কমিটি অফ সিভিল সোসাইটি। দীর্ঘ 11 বছরে জনজাতিদের সার্বিক সমস্যা নিয়ে বিভিন্ন কাজ করে চলেছে এই কমিটি। বর্তমানে এবং আগামী দিনে জনজাতিদের বিভিন্ন সমস্যার সমাধানে আবার সরব হলো তারা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আগামী দিনের বৃহত্তর কর্মসূচির ঘোষণা করেন তারা। নয় বনমালীপুর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল স্বসহায়ক দলের মহাসম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন নয় বনমালীপুর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মনীষা সাহা, এলাকার কাউন্সিলর সহ অন্যান্যরা। কামিনী কুমার স্কুলে এই সম্মেলনকে ঘিরে মহিলা মোর্চা এবং স্বসহায়ক দলের প্রতিনিধিদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বেরিয়ে শহীদ হল এক সিআরপিএফ আধিকারিক। রবিবার ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুড়া এলাকাতে ঘটে এই ঘটনা। 165 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। গুলিতে মৃত্যু হয় সিআরপিএফ সাব ইন্সপেক্টর সুধাকর রেড্ডির। অন্যদিকে গুলি লেগেছে কনস্টেবল রাম রাওয়ের। টহলদারি জওয়ানরা দ্রুত রাম রাওকে হাসপাতালে ভর্তি করে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অমীমাংসিতভাবে শেষ হয়েছে টি-20 সিরিজ। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে শুরু এক দিবসীয় লড়াইয়ের শুরুতেই বড় জয় ভারতীয় দলের। দক্ষিণ আফ্রিকাকে 116 রানে আটকে দিল ভারতীয় বোলাররা। অর্শদীপ সিং 37 রানে 5টি এবং আবেশ খান 27 রানের সার্টিফিকেট দখল করেন এবং জয়ের জন্য 117 রানের গন্ডি টপকাতে ভারতীয় দল উইকেট ছিল 16.4 ওভার। বর্ষবিদায়ের অন্তিম লগ্নে দরজায় কড়া নাড়ছে বছরের শেষে ক্রিসমাস এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের আনন্দের উৎসব এই ক্রিসমাসকে ঘিরে ইতিমধ্যে সেজে উঠেছে বিভিন্ন গির্জা এবং প্রতিষ্ঠানগুলো। তার আগে আগরতলা চার্চ কোঅর্ডিনেশন কমিটি আয়োজন করলো ক্রিসমাস শান্তি র্যালি। রবিবার প্রগতি স্কুল মাঠ থেকে র্যালিটি বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিটি অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ এক গৃহবধূ। 16 বছরের নাবালিকা গৃহবধূ চম্পা বেগম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাজনগর বরটিলায় ঘটে এই ঘটনা। চম্পা বেগমের রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। রাজ্য ক্রীড়া পরিষদের অনুমোদিত এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত হকি অ্যাসোসিয়েশন রবিবার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ভগৎ সিং যুব আবাসে। সভায় বেশ কিছু মহকুমার প্রতিনিধিরা উপস্থিত না থাকার কারণে নবগঠিত কমিটি গঠন করা যায়নি, যদিও সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে বলে জানা গেছে।
রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রয়াত অরুণ কান্তি ভৌমিকের স্মৃতিতে অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক স্কুল টেনিস প্রতিযোগিতা। চতুর্থবারের এই আসরে অনুষ্ঠিত হয়েছে মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে। উদ্বোধন করেন রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। একদিনের এই আসরে 8টি স্কুলের 30 জন প্রতিযোগী এবং প্রতিযোগীরাই অংশগ্রহণ করে। আসরের ফাইনাল ম্যাচের পর রবিবার বিকেলে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির 11তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, উদ্যান দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া এবং ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস সহ আরো অনেকে। অনুষ্ঠানে রাজ্যের 8 প্রগতিশীল কৃষককে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা তুলে দিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। মন্দিরের উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে পুজো এবং নানা অনুষ্ঠান। পাশাপাশি 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত প্রত্যেক জেলায় মঙ্গল কলস পাঠাবে বিশ্ব হিন্দু পরিষদ। প্রত্যেকটি কলস পুজো অর্চনার পর নিয়ে যাওয়া হবে প্রত্যেকের বাড়িতে এবং আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেকের কামনা করছেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা রাজ্যের কর্মকর্তারা। ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অনুষ্ঠিত হল বৈঠক। এরপর অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দের বেশ কিছু সমস্যার সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শিবনগর গেদুমিয়া মসজিদে সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রত্যেকেই সরকারের কাছে জোরালো দাবি জানান দ্রুত এই সংখ্যালঘু মানুষদের সার্বিক উন্নয়নে যারা সরকার সদর্থক ভূমিকা পালন করে। ধলাই জেলার মনুবাজারে মর্মান্তিক মৃত্যু হল ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সজল দাসের। বাজারে সেরে বাইসাইকেল করে ছেলেকে নিয়ে যাওয়ার পথেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে 42 বছর বয়সী সজল দাসের। দুর্ঘটনায় তার 10 বছরের পুত্র গুরুতর আহত হয়েছে। এদিকে ময়না তদন্তের পর সজল দাসের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মৃতদেহ। রবিবার ঘটনাকে ঘিরে সাত সকালেই শোকের ছায়া গোটা এলাকায়। সংসদে গ্যাস হামলা নিয়ে ঘরে বাইরে অস্বস্তিতে বিজেপি, যার অন্যতম কারণ সংসদ হামলায় চক্রীদের সংসদে ঢোকার পাস ইস্যু করেছিলেন মাইসুরু বিজেপির সাংসদ প্রতাপ সিনহা। সংসদে হামলার পর 4 দিন পেরিয়ে গেলেও দলের সাংসদদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেননি বিজেপি। এদিকে বিরোধীদের চাপ বাড়াচ্ছে। শেষ পর্যন্ত দিল্লি পুলিশ প্রতাপের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ করতে চলেছে। সংসদের হানাকাণ্ডে বিজেপি সংসদের বয়ান রেকর্ড করতে চায় দিল্লি পুলিশ। পিয়ারবাড়ি থানা এলাকায় মানাই পাথর অচেংরা এলাকায় গাঁজা বিরোধী অভিযান পুলিশের। এই অভিযানে পুলিশ, টিএসআর, বিএসএফ জওয়ান সহ বন দপ্তরের কর্মীরা অংশ নিয়েছে। পুলিশের দাবি এই অভিযানে 18,000 গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয় এবং সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে এফআইআর। জেএসডব্লিউ গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে মোট 3 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকা থেকে তেলিয়ামুড়া থানার খবর আসে উর্দিগায় জড়িয়ে এক টিএসআর জওয়ান তেলিয়ামুড়া খোয়াই সড়কের পাশে মাত্রাতিরিক্ত মদ্যপান করে মাতলামি করছে। ঘটনাটি প্রত্যক্ষ করে সাধারণ মানুষজন ওই টিএসআর জওয়ানকে আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নেশাগ্রস্ত অবস্থায় থাকা টিএসআর জওয়ান বিজয় চন্দ্র দাসকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। বিজয় টিএসআর 6ষ্ঠ বাহিনীতে কর্মরত। উদয়পুর থেকে পেশাগত দায়িত্ব শেষ করে মদে মাতাল টিএসআর জওয়ান তেলিয়ামুড়া হয়ে খোয়াই গৌরাঙ্গ টিলার দিকে যাচ্ছিল, কিন্তু সেই মদের নেশায় এতটাই মাতাল ছিল যে ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না। কেরলে গত কিছুদিন ধরে কোভিড সংক্রমণ নতুন করে ঊর্ধ্বমুখী। নভেম্বর কেরলে কোভিডে আক্রান্ত হয়েছেন 470 জন। ডিসেম্বরের প্রথম 10 দিনে সে রাজ্যের কোভিডে আক্রান্ত হয়েছে 825 জন। কেরল স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে, যাদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট, লো ব্লাড প্রেশার, খেতে সমস্যা হচ্ছে তারা দ্রুত চিকিৎসককে দেখাবেন। কোভিড মনে হলেই রক্ত পরীক্ষা করাতে হবে, যাতে করে দ্রুত চিকিৎসা শুরু করা যায়। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, কোভিডের থেকেও দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের উপসর্গগুলো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্বস্তির কথা হলো, কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নগণ্য। তারপরেও কেরলে JN.1 প্রজাতির অস্তিত্ব মেলায় চিন্তায় বিশেষজ্ঞ প্রশাসন।
রাজ্যে একদিকে যেমন চলছে একাংশ যুব সমাজ যেন নেশার করাল গ্রাসে আচ্ছন্ন হয়ে পড়েছে, পাশাপাশি বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো উদ্বেগজনক ঘটনা। নেশার অর্থ যোগান একাংশ বিপদগামী যুবক চুরি ছিনতাইকে বেছে নিচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতিকে কেন্দ্র করে নববিবাহিত দম্পতিকে রাস্তায় মারধর করেছে নেশাসক্তরা। মোবাইল ছিনতাই ঘটনা রবিবার দিন দুপুরে উদয়পুর রমেশ চমনিতে। উদয়পুরের রাজারবাগের বাসিন্দা বিশাল দেবনাথ ও তার স্ত্রী অঙ্কিতা আচার্য রমেশ চমনিতে দুই ছিনতাইবাজের খপ্পরে পড়ে। ছিনতাইবাজরা দম্পতিকে মারধর করে এবং বিশাল দেবনাথের মোবাইল ফোনটি সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করতে যে সূক্ষ্ম রাজনীতির চাল প্রয়োগ করা হয়েছে তাকে বিরক্তিকর বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রোহিন্টন নারিম্যান। ৩৭০ ধারা প্রত্যাহারের সর্বোচ্চ আদালতে মন্তব্য না করার সিদ্ধান্তকে সমালোচনা করে এক অসাংবিধানিক বলে দাবি করেছেন। ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা করার অর্থ চলতি ব্যবস্থাকে বা ৩৫৬ ধারা বজায় রাখাকে সমর্থন জানানো, অর্থাৎ সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়ে গিয়েছে, ব্যাখ্যা নারিম্যানের। রবিবার কাঠ ভরে আমবাসা থানাধীন বেদবাগান এলাকার ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে একটি ৬ চাকার লরি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ। এদিন আগরতলা থেকে ধর্মনগরগামী AS01 QC 5437 নম্বরের কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে নাকা পয়েন্ট থাকা পুলিশ কর্মীরা। তাতেই গাড়ির গোপন চেম্বার থেকে 10 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার হয়। প্রতি প্যাকেটে 16 কেজি করে শুকনো গাঁজা ছিল। ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছান আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা এবং SDPO নিত্যানন্দ সরকার। আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানিয়েছেন, 10টি প্যাকেট থেকে উদ্ধারকৃত 160 কেজি গাঁজার বাজার মূল্য প্রায় 16 লক্ষ টাকা। মানবিক প্রধানমন্ত্রী বারাণসীর রাস্তায় নিজের ভিআইপি কনভয় দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা করে দিলেন নরেন্দ্র মোদী। রবিবার সকালে বারাণসীর এই রাস্তায় ছিল মোদীর রোড শো, তখন এই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স এসে পড়ে। প্রধানমন্ত্রীর কনভয়ের কারণে যেটি এগোতে পারছিল না, যা চোখে পড়ে মোদীর। দ্রুত তিনি কনভয় থামিয়ে সেটিকে পথ করে দেন। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নারীও পরে 2 সন্তান, সংসার আর চুক্তিবদ্ধ চাকরি সামলে গ্র্যাজুয়েশন করার 10 বছর পর 35 বছরের বয়সে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে স্বর্ণপদক অর্জন করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগালেন সোনামুড়ার দুর্গাপুরের গৃহবধূ মমতাজ সুলতানা। মমতাজ সুলতানা সোনামুড়ার বিশিষ্ট শিক্ষক আব্দুল কাসেমের বড় মেয়ে এবং সোনামুড়ার বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট জাসিম উদ্দিনের সহধর্মিণী। শনিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের হাত থেকে মমতাজ সুলতানা স্বর্ণপদক ও শংসাপত্র গ্রহণ করেন। মমতাজ সুলতানা বিয়ের 2 বছর পর 2009 সালে বিজ্ঞান বিভাগে আগরতলা রামঠাকুর কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। আর তারপরে পড়াশোনার ইতি পড়ে। বই খাতা রেখে স্বামীর সংসারে মনোনিবেশ। স্বামী পরিবার সংসারেই জড়িয়ে পড়েন তিনি। 2 সন্তানের জননী মমতাজ সুলতানা। তবেও মনে পড়ছিল বিদ্যালয়ের আঙ্গিনা, সহপাঠীদের পড়ালেখা আর সাফল্য। আবারও বই খাতা ছুঁতে মন চায় তার। অন্যদের মতো পরীক্ষা দিতেও ইচ্ছে জাগে। স্বামীর অনুপ্রেরণা তাকে অন্যরকম সাহসী করে তোলে। অবশেষে কঠোর অধ্যাবসায় ও প্রবল ইচ্ছাশক্তি নিয়ে 33 বছর বয়সে 2019 সালের মাস্টার্সে ভর্তি হয় মমতাজ সুলতানা। অবশেষে কৃতিত্বের সঙ্গে MA পরীক্ষায় এডুকেশন বিষয়ে স্বর্ণপদক পেয়ে উত্তীর্ণ হয়েছেন 2 কন্যা সন্তানের জননী গৃহবধূ মমতাজ। এখনকার মতো 1 নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও টকশো দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।